আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশকে ভারত তার একটা তৃতীয় ফ্রন্ট বলে মনে করছে কিনা, মানে পাকিস্তান এবং চীনের পর বাংলাদেশ ক্রমেই ভারতের জন্য তৃতীয় শত্রু দেশে পরিণত হচ্ছে কিনা, একটা প্রতিপক্ষ রাষ্ট্রে পরিণত হচ্ছে কিনা, থার্ড ফ্রন্ট হিসেবে বাংলাদেশ ভারত সীমান্তকে চিহ্নিত করবে কিনা ভারতের সেনাবাহিনী। ভারতের সেনাপ্রধানকে এই প্রশ্ন করা হয়েছিল জানুয়ারি মাসে। ভারতের সাংবাদিকরা এই প্রশ্ন করলে তখন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছিলেন যে এমন কোনো বিষয় নাই, ভারত বাংলাদেশ সম্পর্কটা কিছুটা খারাপ যাচ্ছে বটে, কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী এবং ভারতের সেনাবাহিনীর মধ্যে সম্পর্কটা সব সময় সচল আছে। তিনি মনে করিয়েছিলেন যে 5ই আগস্টের দিনেও ভারতের সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনীর যোগাযোগ হয়েছে, ব্যক্তিগতভাবে কোনো পক্ষ থেকে কোনো বৈরী অবস্থা দেখা যায়নি। কিন্তু যখন সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন যে তাহলে কেন বাংলাদেশ আর ভারতের মধ্যকার সামরিক মহড়াগুলো স্থগিত আছে, তখন কিন্তু উপেন্দ্র দ্বিবেদী বলেছিলেন যে যেই রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর দুদেশের সম্পর্কের অবস্থাটা যেমন দাঁড়িয়েছে তাতে আপাতত এই সামরিক মহড়া বন্ধ আছে দুদেশের মধ্যে, সম্পর্ক আবার উন্নতি হলে সামরিক মহড়া আবারও চালু করা হবে। এই যে মানে আলাপটা হয়েছিল সেনাপ্রধানের সঙ্গে ভারতের সাংবাদিকদের, তখন ভারতের সকল শীর্ষস্থানীয় দৈনিক এই খবরটি করেছিল, কারণ পুরো ইউনূস আমল জুড়েই ভারত বাংলাদেশ সম্পর্কটা এতটা খারাপ হয়ে ওঠে যে ভারতের তরফে একেবারে শীর্ষ পর্যায়ে থেকে প্রতিরক্ষা কৌশল নির্ধারণের ক্ষেত্রে ভারতের ইস্টার্ন ফ্রন্ট, পূর্বাঞ্চলীয় ফ্রন্টকে সবচেয়ে গুরুত্বের সঙ্গে শক্তি বৃদ্ধি করার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হয়। বলা হয় পূর্বাঞ্চলীয় ফ্রন্টে সবচেয়ে বেশি শক্তি বৃদ্ধি করতে হবে। ভারত বাংলাদেশ সীমান্তে গত 1 বছরে ভারত তিনটি ঘাঁটি নির্মাণ করেছে এবং সেগুলো এত দ্রুততার সঙ্গে নির্মিত হয়েছে যে রীতিমতো ভারতের পূর্বাঞ্চলীয় ফ্রন্টের যিনি প্রধান জেনারেল তিওয়ারি, তিনি সেটা উদ্বোধন করতে গিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন যে এত দ্রুততার সঙ্গে এমন সক্ষমতায় ঘাঁটি নির্মাণের জন্য তিনি তার সহকর্মীদের ধন্যবাদ দেন। এই সবগুলো সূত্র কিন্তু ভারতের সংবাদ মাধ্যমও অত্যন্ত গুরুত্বের সঙ্গে মেলাচ্ছিলেন, এ কারণে যে এতে স্পষ্ট হচ্ছিল ভারত বাংলাদেশ সীমান্তটাকে যেমন অনুপ্রবেশ ঠেকানোর একটা সীমান্ত বলে এতদিন ভারত বিবেচনা করে এসেছে, যেটার মধ্যে দুদেশের মধ্যে যুদ্ধের কোনো সম্ভাবনা নয়, এরকম একটা সীমান্ত বলে বিবেচনা করে এসেছে। ভারত যে সেই অবস্থান থেকে সরে আসছে, ভারত যে মনে করছে এই পূর্বাঞ্চলীয় সীমান্তটা বিপজ্জনক হয়ে উঠতে পারে, কাজেই সেখানে সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে, যে কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের সেনাবাহিনীর সঙ্গে তার একটা বাৎসরিক সভা গত বছর পশ্চিমবঙ্গের ফোর্ট উইলিয়াম ঘাঁটিতে এসে করেন এবং সেখানে তিনিও এই পূর্বাঞ্চলীয় ফ্রন্টে ভারতের শক্তি বৃদ্ধি প্রসঙ্গে আলাপ করেন। কাজে এটা বুঝতে বাকি থাকছিল না যে ভারত এই সীমান্তটাকে আর শান্তিপূর্ণ সীমান্ত বলে মনে করে না। তবে ভারতের সেনাপ্রধান জানুয়ারি মাসেও বলেছিলেন যে তারা অপেক্ষা করছেন, একটা নির্বাচিত সরকার আসছে বাংলাদেশে খুব শিগগিরই, অন্তর্বর্তীকালীন সরকার মাত্র কয়েক মাসের জন্য থাকে, এসব অনির্বাচিত সরকারের সময় পরিস্থিতি কোন দিকে যায় সেগুলো যেহেতু একটা ক্ষণস্থায়ী ব্যাপার, স্বল্পস্থায়ী ব্যাপার, কাজে এর মাধ্যমে দীর্ঘমেয়াদী সম্পর্ক বা প্রতিরক্ষা কৌশল কোনো দেশই নির্ধারণ করে না। কাজেই ভারত অপেক্ষা করছে একটা দীর্ঘমেয়াদী কৌশল নির্ধারণে এবং আবারও সম্পর্ক পুনরুজ্জীবনে যখন নির্বাচিত সরকার আসবে। মানে ভারতের সেনাপ্রধান যেটা বলেছেন যে আবারও পরিস্থিতির উন্নতি হবে, সামরিক মহড়াও শুরু হবে। অথচ এখন তারেক রহমান সরকার গঠিত হওয়ার 2 মাসের বেশি সময় পার হওয়ার পর ভারতের তরফে এখন একটা প্রথমবারের মতো ভারত মহাসাগরীয় অঞ্চলের অনেকগুলো দেশকে নিয়ে, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় তারা যাদেরকে তাদের সামরিক প্রতিরক্ষা কৌশলের গুরুত্বপূর্ণ অংশীদার মনে করে, সেসব দেশকে নিয়ে ভারত একটা বহুপাক্ষিক মহড়া আয়োজন করছে 11টি দেশকে নিয়ে।
অথচ 11টি দেশকে নিয়ে আয়োজিত সেই ভারতের সামরিক মহড়ার আয়োজনের তালিকায় বাংলাদেশ নাই। এটা এখন পর্যবেক্ষকরা প্রশ্ন তুলছেন। বাংলাদেশের মানবজমিন পত্রিকায় এই সংবাদটি করেছে যে এটা কি কোনো বিশেষ ইঙ্গিত দিচ্ছে? প্রথমবারের মতো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার এই 11টি দেশ নিয়ে যে বহুপাক্ষিক সামরিক মহড়া করতে যাচ্ছে ভারত, 13 দিনের এই মহড়া তত্ত্বাবধান করবে ভারতের সেনাবাহিনী। প্রগতি নামের এই মহড়াটি 18 মে থেকে শুরু হয়ে শেষ হবে 31 মে। এশিয়ার 11টি দেশ এই মহড়ায় আমন্ত্রণ পেলেও তালিকায় বাংলাদেশের নাম নেই। কাজেই প্রতিবেশী ঢাকাকে বাদ দিয়ে অন্যান্য দেশ নিয়ে নয়াদিল্লির আঞ্চলিক সামরিক তৎপরতা একটা নিরাপত্তা উদ্বেগের সৃষ্টি করে কিনা বাংলাদেশের জন্য, সেটা এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। টাইমস অফ ইন্ডিয়া বলছে যে আঞ্চলিক প্রতিরক্ষা কূটনীতিতে একটা নতুন মাত্রা যোগ করতে ভারত এই প্রথম একটা বহুপাক্ষিক সামরিক মহড়া আয়োজন করতে যাচ্ছে। কারণ মনে রাখতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে বৈশ্বিক নিরাপত্তা কৌশল, তার অংশ হিসেবে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, ইন্দো প্যাসিফিক এই অঞ্চলে ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ঘনিষ্ঠতম নিরাপত্তা মিত্র বলে মনে করে এবং নিরাপত্তা খাতে ভারতকে তারা মনে করে যে এই পুরো অঞ্চলে পুরো নিরাপত্তা কৌশল নির্ধারণ করবে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাকেই সবচেয়ে নির্ভরযোগ্য ঘনিষ্ঠতম মিত্র হিসেবে চিহ্নিত করেছে। কাজে এই অঞ্চলে মানে বিশেষ করে এই সময়টায় যখন বিশ্বে নানা রকম পালাবদল ঘটছে, নানা রকম মেরুকরণের ঘটনা ঘটছে, ভারত একদিকে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ভারত, রাশিয়া, ইরান, চীন তারা একটা অক্ষ তৈরি করছে কিনা, নিজেদের ভেতরে একটা অ্যাক্সিস তৈরি করছে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠছে, সেটা নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কটা কেমন থাকে সেটা অনেক ক্ষেত্রেই এই পুরো অঞ্চলকে কতটা স্থিতিশীলতা দেওয়া যাবে, নিরাপত্তা দেওয়া যাবে, সেসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সেসব আলোচনা আছে বিশ্বের নিরাপত্তা আলোচনার মধ্যে। তখন ভারত 11টি দেশকে তার নিরাপত্তা কৌশলের অংশীদার হিসেবে চিহ্নিত করে এই মহড়াটা করছে। কিন্তু বাংলাদেশ, যাকে কদিন আগে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর তিনি যখন সফর করে গেলেন, তখনও বলে গেছেন যে এই অঞ্চলের নিরাপত্তা নির্ধারণে ভারতের ক্ষমতা অর্জনকে তারা গুরুত্বপূর্ণ বলে মনে করেন। সেই সময় ভারত যে বাংলাদেশকে এক রকমের তাদের নিরাপত্তা কৌশলের অংশীদার নয় বলে চিহ্নিত করলো এই মহড়া থেকে বাদ দেওয়ার মাধ্যমে, সেটা নিশ্চিতভাবেই বাংলাদেশ ভারতের সম্পর্কটা যে তারেক রহমান সরকার আসার পরেও কিছুতেই বিশ্বাস আস্থার সম্পর্ক হয়ে ওঠে নাই। বাংলাদেশের সেনাবাহিনী এবং ভারতের সেনাবাহিনীর মধ্যে সম্পর্কটা যে এখনো এমনই বৈরী যে সীমান্তে শক্তি বৃদ্ধি ভারতের সামরিক কৌশল বটে, সেটা এর মাধ্যমে একরকমের পরিষ্কারভাবে নিশ্চিত হওয়া গিয়েছে। টাইমস অফ ইন্ডিয়া বলছে যে ভারতের সেনাবাহিনীর অতিরিক্ত জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে যে মেঘালয়ের উমরোহিতে অবস্থিত ভারতীয় সেনাবাহিনীর আন্তর্জাতিক সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে মহড়াটি হবে। এই অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার, যৌথ অপারেশন সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক আস্থা নির্মাণই এই মহড়ার লক্ষ্য। এতে অংশ নেবে লাওস, মিয়ানমার, সিসিলি, শ্রীলঙ্কা, ফিলিপাইন, নেপাল, মালদ্বীপ, মালয়েশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া এবং ভুটান। মানে এই যে একটা জোটের মতো হলো যারা মিলে কিনা নিরাপত্তা প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করবে। এবং মনে রাখতে হবে ভারতীয় সেনাবাহিনী এই প্রথম এরকম একটা বহুপাক্ষিক মহড়ার আয়োজন করছে। সেটাও খুব গুরুত্বপূর্ণ বর্তমান পৃথিবীর দিকে তাকালে, যে কে কার মিত্র, কে কাকে প্রতিরক্ষা সহযোগিতা দেয়, কে কার নিরাপত্তা নিশ্চিত করে, সেটা অন্য অনেক সময়ের চেয়ে এই ট্রাম্প শাসনামলে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যখন বিশ্বে মানে একের পর এক যুদ্ধে কে কার মিত্র, কে কাকে রক্ষা করছে এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শুরু করেছে। এক্স পোস্টে ভারতীয় সেনাবাহিনী বলেছে যে মহড়াটার মূল ফোকাস থাকবে সন্ত্রাস বিরোধী ও বিদ্রোহ দমন অভিযান। একই সঙ্গে এটি ভারতের প্রতিরক্ষা কূটনীতির অংশ হিসেবে আঞ্চলিক সেনাবাহিনীগুলোর সঙ্গে সক্ষমতা উন্নয়ন ও সমন্বিত অপারেশনাল কাঠামো গড়ে তোলার প্রচেষ্টাকে এগিয়ে নেবে।
এটা প্রসঙ্গে সামরিক বিশেষজ্ঞরা ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেছেন যে এই যে মহড়া প্রগতি, এটা শুধু একটা সামরিক মহড়া মাত্র নয়, এটা ভারতের বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা কৌশলের অংশ। তাহলে এই যে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, যেখানে ভারত বাংলাদেশ পরস্পর নিরাপত্তা কৌশলের মিত্র হওয়ার কথা, মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিরাপত্তা কৌশল, ভারত কি সেই অবস্থান থেকে সরে আসছে? ভারত বাংলাদেশকে কিছুতেই মিত্র দেশ বলে মনে করতে পারছে না। এবং এই প্রসঙ্গে সামরিক বিশেষজ্ঞরা বলেছেন যে বিশেষ করে ভারত মহাসাগরীয় অঞ্চল এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা জোরদারে দিল্লি যে বহুপাক্ষিক কাঠামোর দিকে এগোচ্ছে, এই উদ্যোগ তারই প্রতিফলন। কাজেই বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা যে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবার পরেও তেমন কোনো বদল ঘটে নাই। মানে যেই কথাটা বারবার মনে করাই, প্রধানমন্ত্রী মোদী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের, তারা যেভাবে যতটা উষ্ণতার সঙ্গে হাত বাড়িয়ে দিয়েছিলেন তারেক রহমানের দিকে, যে তারেক রহমান দেশে ফিরবেন, তারেক রহমান নির্বাচন করবেন, প্রধানমন্ত্রী নিযুক্ত হবেন এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তিনি বাংলাদেশে একটা এমন পরিবেশ সৃষ্টি করবেন, রাজনৈতিকভাবে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ, অন্যদিকে ভারতের দিকে যে ধরনের বৈরী একটা রাজনৈতিক আবহ তৈরি করা হয়েছিল সেটা থেকে এক রকমের সুস্পষ্ট ঘোষণা দিয়ে সরে আসবেন। এবং তার পাশাপাশি তাদের যে একটা প্রত্যাশা ছিল যে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে, পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থার সঙ্গে বাংলাদেশের যে মৈত্রী ইউনূস আমলে গড়ে উঠেছিল, সেটা থেকে একেবারে এক ধরনের সুস্পষ্ট অবস্থান নিয়ে তারেক রহমান সরকার সরে আসবে। তারেক রহমান সরকার চীন সরকারের সঙ্গে যে ঘনিষ্ঠতা ইউনূস সরকারের আমলে ইউনূস সরকার দেখিয়েছিল নিরাপত্তা বিষয়ে, সামরিক শক্তি বৃদ্ধির বিষয়ে, সামরিক সরঞ্জামাদি কেনার বিষয়ে, যেভাবে পাকিস্তান চীনের ওপর নির্ভরশীল হয়ে পড়ছিল, সেটা থেকে সরে আসবে। সেই সব অবস্থান গ্রহণের মাধ্যমে তারেক রহমান একটা সুনির্দিষ্ট গ্রিন সিগন্যাল দেবেন ভারতের প্রতি, মানে তিনিও উষ্ণতার হাত বাড়িয়ে দেবেন ভারতের দিকে। ভারতের এই একটি প্রত্যাশাও পূরণ হয়নি। ভারত দেখছে পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত যোগাযোগ অব্যাহত আছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার বিভিন্ন কর্মকর্তারা বাংলাদেশ সফর করছেন, ভারতীয় সংবাদ মাধ্যমে সে খবর বেরোচ্ছে। চীনের সঙ্গেও সামরিক কেনাকাটা কমিয়ে আনার বিষয়ে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের চাপেও বাংলাদেশকে কোনো সুস্পষ্ট অবস্থান নিতে দেখা যাচ্ছে না। এ অবস্থায় ভারতের সেনাবাহিনী বাংলাদেশকে মিত্র দেশ ভাবতে পারছে না, কিন্তু সীমান্ত যে দেশটির সঙ্গে এত 4000 কিলোমিটারের বেশি শুধু স্থল সীমান্ত, সে দেশে সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি বাংলাদেশের নিরাপত্তা ভবিষ্যতের জন্য কতটা মঙ্গলজনক হচ্ছে, সেটাও একটা প্রশ্ন বটে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যেখান থেকে দেখছেন, পরবর্তী যেখান থেকে দেখবেন, তাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমাকে সহযোগিতা করার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য, লাইক কমেন্টস করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য এবং আরো অনেককে দেখতে উৎসাহিত করার জন্য। ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা হয়তো চিন্তা করছেন যে হঠাৎ করে বললাম যে কে হবে আওয়ামী লীগের সেক্রেটারি, প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে যে কে হবে, আমি কি জানি কে হবে, বা আপনারা কি কেউ আন্দাজ করতে পারছেন কে হবে? তবে কেউ একজন তো হবে, কে হবে কেউ একজন হবে। তা আমার কাছে যে ইনফরমেশনগুলো আছে সেগুলোই জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি। আমি ইনফরমেশনগুলো, এটা আপনারা বলতে পারেন যে 99% কারেক্ট কিছু ইনফরমেশন আছে এবং সেগুলোই আপনারা শুনতে পারেন, চিন্তা করতে পারেন, নিজেদের ডটগুলো মিলাতে পারেন, আবার গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে এই ভিডিওটা আপনারা সেভ করে রাখতে পারেন, যাতে পরবর্তী যখন সেক্রেটারি নির্বাচিত হয়ে যাবে তখন যাতে আপনারা বুঝতে পারেন যে কথাগুলো ঠিক ছিল। আমি সৈয়দ আশরাফ ভাইয়ের কথা, যেমন উনি এক সময় 111-এর সময় উনি ভারপ্রাপ্ত সভাপতি সেক্রেটারি ছিলেন, ভারপ্রাপ্ত, এছাড়াও আরো অনেকেই ছিলেন। তো এখনো যে পরিস্থিতি তাতে হয়তো ভারপ্রাপ্ত সেক্রেটারি একজন আসতে যাচ্ছে এবং সেটা হয়তো খুব সহসা। তবে হ্যাঁ, আপনাদের গ্যারেন্টি দিয়ে কিছু কিছু কথা বলতে পারি। সেটা এক হচ্ছে যে কোনো পরিবার থেকে আসবে না, কোনো সাবেক মন্ত্রী নয়,
এবং পুরোপুরি ইউরোপ আমেরিকাতে বসে থাকা কোনো নেতাও না। এরপরও তো কেউ না কেউ, তবে এটা বলা হচ্ছে যে এটা চমক, 8জন একটা লিস্ট আছে, তো সেটা লিস্টটা এইভাবে করেছে যাদের বয়স 55-র উপরে কিন্তু 70-এর উপরে নয়, মানে 55 বছরের নিচে নয়, 70-এর উপরে নয়। যেমন ধরেন আমি বলি যে আমার নাম আছে কিন্তু আমি 55 বছর বয়স হয় না, আমার বয়স হয়েছে ধরেন আপনার এই 54 বছর 11 মাস, আমি ক্যান্সেল। আবার ধরেন আপনার নাম আছে, আপনার বয়স হচ্ছে যে 70 বছর 6 দিন, আপনার নাই। তার মানে 70 বছরের ভেতরে, ঠিক 55 বছরের উপরে, মানে 55 বছর থেকে একদিন উপরে হইলে হইতে হবে, আবার 70 বছরের নিচে হইতে হবে। এই ধরনের নাকি 6-7টা নাম সাজেশনে আছে, দেখা হচ্ছে তাদের অতীত এবং বর্তমান অবস্থান এইটা যাচাই বাছাই হচ্ছে। আর এই যাচাই বাছাইটা করছে অবশ্যই দলের সুচিন্তক যারা বা দল সম্বন্ধে যারা, তাদের অতীত কর্মকাণ্ড এই জন্যই যাচাই করছে অতীতে তারা আসলে কে কি করেছে বা কার কি অবস্থা। তবে হ্যাঁ, এমন একজনকে নির্ধারণ করার কথা নাকি বলা হচ্ছে যিনি বা যার কোনো গ্রুপিং নাই, মানে ওনার পক্ষে যে গ্রুপ আছে, ওনার পক্ষে যে একটা প্রপাগান্ডা চালাবে এরকম কিছু নাই। আবার অনেকে হয়তো চিন্তা করতে তার মানে কি কোনো সাবেক ছাত্র নেতা আসবেন কিনা। হ্যাঁ, একটা জিনিস ঠিক যে সাবেক ছাত্র নেতা আসতে পারেন, তবে এই জায়গাতেও আপনাদের ক্লিয়ার করে দিই, সাবেক ছাত্র নেতা তার মানে হচ্ছে যে যে সমস্ত ছাত্র নেতা ছাত্রলীগ করেছে এক সময়, ছাত্রলীগ থেকে যুবলীগে গিয়েছে, যুবলীগ থেকে পরবর্তীতে আওয়ামী লীগে গিয়েছে, মানে মুরব্বী সংগঠনে গিয়েছে, তাদের মধ্য থেকে কেউ হইতে পারে, গ্যারান্টি দিচ্ছি না। তবে যাদের ছাত্র নেতা ছিলেন কিন্তু গত 10-15 বছরও তারা ওই ছাত্র নেতা, যেমন ছাত্রলীগ করছেন, ছাত্রলীগ করার পরে আপনি ছাত্রলীগ থেকে আপনি গেলেন গা, আপনি যুবলীগ, মহিলা লীগ, অমুক লীগ, কোথাও আর আপনার জায়গা হইল না, আপনারা বাদ, আপনার লিস্টের নাই তো নাই, আপনারা বাদ। ঠিক তেমনই যুবলীগের, যেমন যুবলীগ করেছেন পরে আপনার আওয়ামী লীগে জায়গা পান নাই, কোনো কিছু হয় নাই, আপনিও বাদ। আমি বুঝাইতে পারছি। কিন্তু যদি ধরেন একজন লোক ছাত্রলীগ করেছে, ছাত্রলীগ করেছে, ছাত্রলীগ করার পরে সে এসে এরপরে হয়তো যুবলীগের কোথাও মেম্বার হয়েছে বা সদস্য হয়েছে, এরপর হয়তো আওয়ামী লীগ গেছে, যাদের সিরিয়াল আছে, সিরিয়ালি যারা, যেমন আপনি ম্যাট্রিক পাস করার পর আপনি ইন্টার পাস করছেন, ইন্টার পাস করার পর ডিগ্রি পাস করছেন, ঠিক তেমনই ধর ম্যাট্রিক ধরলাম আমরা ছাত্রলীগ, ইন্টার ধরলাম আমরা যুবলীগ, আর ডিগ্রি ধরলাম আপনার আওয়ামী লীগ বা অঙ্গ সংগঠনের ধরেন ডিগ্রি, মাস্টার্স, এমফিল, এগুলো হচ্ছে আওয়ামী লীগ। ওই ধরনের যারা বাই সিরিয়াল আছেন তারা আছেন, তাদের মধ্যে থাকতে পারে। কিন্তু যারা যে ম্যাট্রিকের পরে আর পড়েনি নেই, মানে আপনাদের পড়তে দেওয়াই হয়নি, আপনাদের আগেই সাইট করে দিয়েছে, বহিষ্কার করে নেই, কিছু করে নেই, আপনাদেরকে সাইট করে দেওয়া হয়েছে বিভিন্ন দুর্নীতি বা ইয়ের কারণে, তারা বাদ। আবার এর ভিতরে দেখা হচ্ছে যারা এই যে গত 15 বছরে কে কিভাবে মালটুস কামিয়েছেন সেটাও দেখা হচ্ছে। নেতা খোঁজা হচ্ছে কর্মী বান্ধব হইতে হবে। অনেকে বলছেন যে ভাই কর্মী বান্ধব নেতা হইতে হবে, ভাই কর্মী বান্ধব নেতা হইতে হবে না। আপনারা আমারে 10জন নেতার নাম বলেন প্রচণ্ড কর্মী বান্ধব, তাদেরকে যদি কালকে যদি আওয়ামী লীগ যদি সাইড লাইনে বসায় দেয়, তাদের একজন কর্মী থাকবে? থাকবে না। কারণ আওয়ামী লীগ যেমন নেতা বানায়, আওয়ামী লীগের আছে অগণিত কর্মী। নেত্রী যার নাম ঘোষণা দিবেন তার পেছনে বাংলাদেশের তৃণমূল গিয়ে এক হয়ে যাবে। যার নামই ঘোষণা দিবেন নেত্রী, তার পেছনেই এক হয়ে যাবে। কারো পছন্দ হোক, কারো পছন্দ না হোক, গাইল দিবে, ওই দিবে, কিন্তু এক হয়ে যাবে, ওনার কথা তখন ফুল, কারণ নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। সেই হিসাবে এমন নেতা খোঁজা হচ্ছে যাকে সারা বাংলাদেশের সমস্ত তৃণমূল চেনে না, যাদেরকে আপনার প্রতিদিন পেপার পত্রিকা বা ইয়েতেও আসে না, যাদের নাম হয়তো 10জন লোকও চিন্তা করতে পারতেছেন না, কিন্তু সৎ, যোগ্য, এই দল টেনে তুলতে পারবে, তেমনই একজন নেতা খোঁজা হচ্ছে। এবং যে 7 থেকে 8 জনের নাম আছে তাদের মধ্যে থেকে যে কোনো একজন হবে, 7 জন বা 8 জন, এর মধ্যে আবার ক্যাটাগরিক্যালি ABCD করা হয়েছে, যে কি অবস্থা না অবস্থা, মানে কার কি, সেই হিসাবে আনা হবে। এবং ওই একজন না শুধু, এরপরে পাইপলাইনে রাখা হবে আরও 3 জনকে। তার মানে যাকে এখন বানানো হবে, যদি কোনো কারণে
উনি ফেইলিউর করে, ওনাকে জেলে যেতে হয় বা ওনাকে কিছু করতে হয়, যাতে দেন এন্ড দেয়ার সেকেন্ড জন এসে দল ধরে ফেলতে পারে, সেকেন্ড জনে কিছু হলে যাতে থার্ড জন এসে দল ধরতে পারে, এরকম আরও 3 জন, মানে প্রথম জনের পরে আরও 3 জন রাখা হবে, মোট 4 জন। 4 জন এমনি থাকবে, 4জনেরই আপনার সেক্রেটারি বানিয়ে দেবে না, সেক্রেটারি হবে একজন, কিন্তু বাকি 4জনের আরও লিস্ট, কিন্তু কেউ জানবে না যে কে কে আছেন লিস্টে, পরবর্তী কে কে আছেন, যার নাম ঘোষণা করা হবে সেক্রেটারি ভারপ্রাপ্ত, উনিটা জানবেন, ওনারটা সারা বাংলাদেশে জানবেন, বাকি 3জনেরটা জানবে না, টেকনিক্যাল কারণ। ওই একজন গেলে চাট করে দেখবেন যে আপনার 24 ঘন্টা আর দেরি হয়নি, চলে আসবে। সেই হিসাবেই নেত্রী করছেন। এটা হয়তো আগামী 2-1 মাসের ভেতরে ভারপ্রাপ্ত সেক্রেটারি আসছে, এবং এটা একটা চমক হবে। মানে যেমন আমি আগেই বলছি, আপনার সৈয়দ আশরাফ, তারপর আপনার জিল্লুর রহমান, এনাদের মতো একটা চমক আনবে, যে যেই চমক সকলেরই পছন্দ হবে। প্রথম হয়তো বুঝে উঠতে পারবেন না, কিন্তু পছন্দ হবে পরে। তবে এইটা বলছি, কোনো পরিবার কেন্দ্রিক, কোনো সাবেক মন্ত্রী না।